সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব ধ্বনির উচ্চারণ বা বর্ণের উচ্চারণ নিয়ে। এখান থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে এবং শিক্ষার্থীরা ভুল করে থাকেন বা অনেক সময় মুখস্থ করে। আসলে এটা মুখস্থের বিষয় না, এটা খুব সহজেই আমরা বুঝতে পারবো এবং পরীক্ষায় নির্ভুল উত্তর করতে পারবো। তো চলুন দেখা যাক, আমরা শুরু করি। আমাদের অনেক সময় প্রশ্ন আছে, নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি? এরকম প্রশ্ন আসে। নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি, এরকম প্রশ্ন আসে, বা মহাপ্রাণ ধ্বনি। এরকম প্রশ্ন আসে, এরকম দেওয়া থাকে, অপশন কতে থাকে এরকম, হয়তো বা থ, অপশন খতে থাকে হচ্ছে ধ, অপশন গতে থাকে হচ্ছে মূর্ধন্য, এরপর অপশন ঘতে থাকে হচ্ছে ত। আমরা মনে রাখবো, যেসব ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য বেশি বা বাতাসের চাপ বেশি, বা ভিতর থেকে বেশি পরিমাণে বাতাসের চাপ দিতে হয়, সেগুলো হচ্ছে কি মহাপ্রাণ ধ্বনি। আর যেখানে বাতাসের চাপ কম বা বাতাসের আধিক্যতা কম, সেটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। যেমন উচ্চারণ যদি করি আমরা ক, খ, গ, ঘ, অর্থাৎ বর্গের প্রথম এবং তৃতীয় এখানে চাপ কম, ফলে এটা অল্প প্রাণ ধ্বনি। আবার খ, ঘ এখানে বাতাসের চাপ বেশি, ফলে এটা মহাপ্রাণ ধ্বনি। তাহলে অনুরূপভাবে বর্গের, মনে রাখবো আমরা, বর্গের প্রথম তৃতীয় এটা হচ্ছে অল্প প্রাণ, আর দ্বিতীয় চতুর্থ এটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে আমাদের অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে অল্প প্রাণ কোনটি? এই প্রথমের এই তটাই হচ্ছে কি অল্প প্রাণ। এরকম চ, ছ, জ, ঝ, এরপর ট, ঠ, ড, ঢ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটির এইখানে এই দুইটা হচ্ছে অল্প প্রাণ, আর এটা হচ্ছে মহাপ্রাণ। এরকম প, ফ, যেহেতু পতে চাপ কম, ফলে অল্প প্রাণ, ফ এটা হচ্ছে মহাপ্রাণ। এরকম ব অল্প প্রাণ, ভ মহাপ্রাণ। আশা করি অল্প প্রাণ এবং মহাপ্রাণ নিয়ে কোনো সমস্যা নেই। আমরা মনে রাখবো, বর্গের প্রথম এবং তৃতীয় অল্প প্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। এরপর আরেকটা প্রশ্ন এসে থাকে, নিচের কোনটি নাসিক্য বর্ণ? নিচের কোনটি নাসিক্য বর্ণ? আমরা দেখতে পাচ্ছি এইখানে 5টা বর্ণ দেওয়া আছে, যেগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে উচ্চারণ করার সময় নাকের সাথে সংস্পর্শ হয়, অর্থাৎ নাকের সাহায্যে উচ্চারণ করতে হয়, সেগুলাকেই নাসিক্য বর্ণ বলে। যেমন ক, খ, গ, ঘ, উ, উ। আমরা অনেক সময় ভুলে উমা বলে থাকি, উমা নয়, এটা হবে সঠিক উচ্চারণ উ। আচ্ছা, এরপর চ, ছ, জ, ঝ, ঞ। আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের নাকের সাহায্য নিতে হয়। এরপর ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এরপর ত, থ, দ, ধ, দন্তন্য। এরপর প, ফ, ব, ভ, ম। এই 5টি বর্ণ উচ্চারণ করতে নাকের সাহায্য নিতে হয়। অর্থাৎ নাসিক্য বর্ণ কোনটি, এমন প্রশ্ন যদি আসে, নাসিক্য ধ্বনি বা বর্ণ কোনটি,
এরকম অপশন দেওয়া থাকতে পারে ত, ফ, ধ, ও। তাহলে আমরা মনে রাখবো শেষের এই 5টি হচ্ছে নাসিক্য বর্ণ, তাহলে ওয়াই হচ্ছে সঠিক উত্তর। আশা করি এখানে কোনো সমস্যা নেই। এরপর আসে ঘোষ ধ্বনি বা অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনিটা কি বা অঘোষ ধ্বনিটা কি, এটা আমরা কীভাবে বুঝবো? অঘোষ ধ্বনি হচ্ছে এরকম, অঘোষ ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রের যে ব্যাপারটা, এই স্বরতন্ত্রে হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। এই অঘোষ ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র অনুনালিত হয় না, অর্থাৎ খুব একটা কম্পন সৃষ্টি হবে না। আর ঘোষ ধ্বনিতে স্বরতন্ত্র অনুনালিত হবে বা কম্পন সৃষ্টি হবে। যেমন আমরা উচ্চারণ করি ক, খ, এবার উচ্চারণ করি গ, ঘ, ও। লক্ষ্য করবেন এখানে হাত দিলে স্পষ্ট বোঝা যাবে যে এই দুইটা উচ্চারণ করতে স্বরতন্ত্র অনুনালিত হচ্ছে না বা খুব একটা কম্পন সৃষ্টি হচ্ছে না। কিন্তু এইখানে এই তিনটা উচ্চারণ করতে গেলে গ, ঘ, ও বেশ স্বরতন্ত্রটা অনুনালিত হয়। এরকম চ, ছ, জ, ঝ, ইয়, অর্থাৎ বর্গের প্রথম দুইটা হচ্ছে যেহেতু অনুনালিত হয় না, তাই এটা অঘোষ ধ্বনি, আর পরের তিনটা হচ্ছে কি ঘোষ ধ্বনি, পরের তিনটা হচ্ছে ঘোষ ধ্বনি। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হলো না। এরপর এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, উচ্চারণ স্থান নিচের কোনটি কোন উচ্চারণ স্থান, এরকম প্রশ্ন এসে থাকে। যেমন নিচের কোনটি ওষ্ঠধ্বনি, এরকম প্রশ্ন আসতে পারে, অনেক সময় এসে থাকে ওষ্ঠধ্বনি। আচ্ছা, যেসব বর্ণগুলো কণ্ঠ থেকে উচ্চারণ হয়, অর্থাৎ আমাদের এরকম জিহ্বামূল থেকে উচ্চারণ হয়, সেগুলোকে আমরা কণ্ঠধ্বনি বা কণ্ঠবর্ণ বলে থাকি। আর এগুলো উচ্চারণ হচ্ছে, উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। যেমন ক, খ, গ, ঘ, ঙ, এগুলো এই 5টি হচ্ছে আমাদের কণ্ঠ থেকে উচ্চারণ হয়, ফলে এটা কণ্ঠধ্বনি। তালব্য ধ্বনি, তালব্য ধ্বনিটা কি? যেমন চ, ছ, জ, ঝ, ইয়। লক্ষ্য করবেন এরকম চ, ছ, ঝ, ঝ, ইয়, এই বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা কি হয়, আমাদের তালুটা এরকম চ, ছ, ঝ, ঝ, ইয় দেখতে পাবেন তালুর সাথে লাগে, অর্থাৎ এই জিহ্বাটা তালুর সাথে সংস্পর্শ হয়, ফলে এটাকে কি বলতে হবে? তালব্য ধ্বনি। এরপর মূর্ধন্য ধ্বনি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই ধ্বনিগুলো দেখবেন উচ্চারণ করার সময় আমাদের যে এরকম উপরের অংশ আছে, জিহ্বামূলের যে উপর অংশ আছে এবং দাঁতের যে উপর অংশ আছে, উপরের পাটির যে দাঁত আছে, এই দাঁতের মধ্যভাগে গিয়ে সংস্পর্শ হয়, এরকম ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। দেখবেন এই জিহ্বাটা উপরের পাটি যে দাঁত আছে, দাঁতের মধ্যভাগে গিয়ে সংস্পর্শ হয় এবং জিহ্বাটা হালকা মাঝখানে এরকম বাঁকা বাঁকা হয়, ফলে এটাকে কি বলতে হবে? মূর্ধন্য ধ্বনি। এরপরে কি দন্তধ্বনি। দন্তধ্বনিটা কি? আমাদের দাঁতের সংস্পর্শ হবে, জিহ্বাটা সবসময় দাঁতের সংস্পর্শে লাগবে। যেমন ত, থ, দ, ধ, দন্ত ন। লক্ষ্য করবেন এই 5টি উচ্চারণ করার সময় দেখতে পাবেন আমাদের এই জিহ্বাটা দাঁতের গোড়ার সাথে সংস্পর্শ হচ্ছে, অর্থাৎ উপরের যে পাটির দাঁতগুলো আছে এই দাঁতের গোড়ার সাথে লেগে যাচ্ছে, ফলে এটাকে কি বলে? দন্তধ্বনি। আর আমরা জানি দন্ত মানে দাঁত। এরপরে কি আছে? ওষ্ঠ। ওষ্ঠ মানে কি? ঠোঁট, অর্থাৎ দেখতে পাবেন এই 5টি ধ্বনি বা বর্ণ উচ্চারণ করার সময় আমাদের দাঁতের ঠোঁটের সাহায্য নিতে হবে। যেরকম দুইটা ঠোঁটের এরকম একত্র করা ছাড়া উচ্চারণ করা সম্ভব নয়। যেমন প, ফ, ব, ভ, ম, অর্থাৎ উচ্চারণ করতে দুইটা ঠোঁট একত্রে হবেই হবে, এটা কোনোভাবেই দুই ঠোঁট একত্র না করে উচ্চারণ করা সম্ভব না, কিন্তু বাকিগুলো কিন্তু সম্ভব। দেখেন এরকম ঠোঁট বন্ধ করে উচ্চারণ করা সম্ভব নয়, কিন্তু বাকিগুলো করা সম্ভব। আমি যদি বলি ক, খ, গ, এরকম ত, থ, দ, ধ, এরকম সবগুলো উচ্চারণ করা যায়, কিন্তু এই নিচের এই 5টি ঠোঁটে সংস্পর্শ ছাড়া দুই ঠোঁট একত্র করা ছাড়া উচ্চারণ করা সম্ভব নয়,
ফলে এটাকে কি বলতে হবে? ওষ্ঠধ্বনি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওষ্ঠধ্বনিটা কি। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে তাও আপনাদেরকে দেখালাম। নিচের ওষ্ঠধ্বনি কোনটু, এরকম যদি থাকে নিচের ওষ্ঠধ্বনি কোনগুলো, এরকম হতে পারে ফ, হতে পারে দ, হতে পারে ঝ, হতে পারে ইয়। তাহলে খুব সহজেই এখানে আমরা দেখতে পাচ্ছেন ফটাই হবে সঠিক উত্তর। আর এখানে যে আলোচনা হলো এই আলোচনার মধ্যে আশা করি অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি বা নাসিক্য বর্ণ, ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ কিংবা উচ্চারণের স্থান, অর্থাৎ এই বর্ণগুলো কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেই উচ্চারণের স্থান নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন। আগামী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।